চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট কিংবা ঝাড়খণ্ডের টেট দিতে প্রস্তুতি নিচ্ছ, এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও আজকে চলে এসেছি ইনফরমেশান প্রসেসিং থিওরি এবং গার্ডেনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব নিয়ে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন ধরনের বুদ্ধিতত্ত্ব নিয়ে আলোচনা করে নিয়েছি, যেগুলো প্রিভিয়াস ক্লাসে সেগুলো আপলোড করে দেওয়া হয়েছে। যেমন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব, থার্নস্টোনের দলগত উপাদান তত্ত্ব, গিলফোর্ডের এসওয়াই মডেল, স্টার্নবার্গের ত্রিস্তরীয় তত্ত্ব। ঠিক আছে, চলো আজ আমরা সরাসরি গার্ডেনারের বহুমুখী তত্ত্ব আলোচনায় চলে আসি। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি টার্মগুলো কিন্তু মনে রাখবে। দেখা যাবে হয়তো বাংলা লিপিতে ইংরাজি টার্ম ব্যবহার করছে, মাল্টিপল ময়াকার লয়টয় লয়টয় হস্যইকার পল এরকম হয়তো ইউজ করছে। ঠিক আছে, ওই জন্য মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এই টার্মটা মনে রাখবে। যাই হোক, গার্ডেনার সম্পর্কে একটু বলে দিই জানার জন্য। এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের অধ্যাপক ছিলেন তিনি। 1983 সালে তিনি মূলত এই ধারণা দিয়েছিলেন বুদ্ধির, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, এই তত্ত্বটার ধারণা তিনি দিয়েছিলেন। একটা কথা এখানে মনে রাখবে, এর আগে সাধারণ বুদ্ধির যে আমরা যে ধারণার যে পরিচয় পেয়েছিলাম, সেটার কিন্তু তিনি সম্পূর্ণ বিরোধী ছিলেন। এগুলো শুধু জানার জন্য বলছি। বুদ্ধিকে সংখ্যা দ্বারা ব্যক্ত করা হচ্ছে। কীরকম না, বুদ্ধাঙ্কটা ওই জন্য আমি একটু আগের দিন পড়িয়ে দিয়েছি। এই কারণেই আমরা যখন বুদ্ধাঙ্ক মাপছি, আমরা মানসিক বয়স দিয়ে দিচ্ছি, দৈহিক বয়স দিয়ে দিচ্ছি, দিয়ে বলছি বুদ্ধাঙ্ক বের করো। সূত্র তোমরা ইউজ করছো কি, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, MA বাই CA ইন্টু 100, তাই তো? তো যখন করা হচ্ছে তখন কি হচ্ছে, একটা সংখ্যার দ্বারা আমাদের বুদ্ধির মানটা বেরিয়ে আসছে, যে এর বুদ্ধি কতটা, এর বুদ্ধির মাত্রাটা কি, সেটা বেরিয়ে আসছে। তখন কি হচ্ছে, তিনি বলছেন যে না, সংখ্যা দ্বারা প্রকাশটা সঠিক বিষয় নয়। দেখো, বিভিন্ন মনস্তত্ত্ববিদের বিভিন্ন রকম মত। যাই হোক, কিন্তু আমাদের তো বুদ্ধাঙ্ক জানাও প্রয়োজন আছে, কোন শিক্ষার্থীর কী ধরনের বুদ্ধাঙ্ক, সেই অনুযায়ী তো তার শিক্ষণ পদ্ধতি সেভাবে হবে, তাই না? শিক্ষণ প্রক্রিয়া, যেটা টিচিং লার্নিং মেথড বা টিচিং লার্নিং প্রসেসটা সেভাবে হবে। সেই জন্য তিনি মূলত এই সংখ্যা দিয়ে যে বুদ্ধিকে প্রকাশ করা হচ্ছে, তিনি এই জিনিসটা মেনে নিতে পারেন। কেমন, এটা মাথায় রাখবে। এটা কিন্তু মাল্টিপলে এলেও আসতে পারে, যে বুদ্ধিকে সংখ্যা দ্বারা প্রকাশ করার তীব্র বিরোধিতা কে করেছিলেন, কোন মনস্তত্ত্ববিদ করেছিলেন, তখন তোমাদেরকে এটা মনে রাখতে হবে। গার্ডেনার, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আচ্ছা, এবারে যেটা আমাদের জানার দরকার, যে তিনি কত রকম বুদ্ধির কথা বলেছেন। তিনি মূলত 7 রকম বুদ্ধির কথা বলেছেন। আবার পরে তিনি আবারও গবেষণার মাধ্যমে কি করেছেন, যখন 1983 সালে তিনি তত্ত্বের ধারণা দিচ্ছেন, গবেষণার ফল করছেন, তখন তিনি 7 রকমের বুদ্ধির কথা বলছেন। কিন্তু যখন 1998 সালে তিনি গবেষণা তো তার চলছে, তিনি চালিয়ে যাচ্ছেন, তখন আরও 3 রকমের বুদ্ধিকে তিনি তার তত্ত্বে যুক্ত করেছেন। ঠিক আছে, সেটা আমরা এক এক করে এবারে জেনে নেব। এবারে বলি, আমরা তো বলেছি যে বুদ্ধিটা কি, যে বুদ্ধি হলো মানুষের সমস্যা সমাধান করার বা এমন কিছু তৈরি করার একটা ক্ষমতা, যা এক বা একাধিক সংস্কৃতিতে মূল্যবান। এটা আমাদের একটু জেনে রাখতে হবে, এটা উনি বলেছিলেন। কেমন? আচ্ছা, গার্ডেনার যে তত্ত্ব প্রস্তাব করেছিলেন, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ মৌলিক মানদণ্ড আছে। সেগুলো কি কি না, প্রথম স্টার মার্ক দিয়ে দিয়েছে, এই জন্য বলেছে যে মানুষ সব রকম বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করে না। দেখো, একটা সময় বলা হচ্ছে কি না, বুদ্ধি সহজাতভাবে থাকে। দেখো, বিভিন্ন মনস্তত্ত্ববিদের কিভাবে মতভেদরা, বুদ্ধি সহজাতভাবে থাকে, সেটাকে আমাদের নার্চারিং করে, শিক্ষক মহাশয়ের কাজ বা বাকি সবাই কাজ, যারা শিক্ষার্থীর সাহচর্যে আছে, তাদের কাজ কি, সেটাকে নার্চারিং করে সেটাকে আরো ধারালো করা, শার্প করা। কিন্তু গার্ডেনার আবার বলছেন যে না, সব রকম বুদ্ধিমত্তা নিয়ে কিন্তু মানুষ জন্মগ্রহণ করে না। অর্থাৎ তার মতে যে কিছু কিছু বুদ্ধি আছে যেটা নতুন করে তৈরি করা যায় বা অর্জন করা যায়। সেটাই তিনি বলছেন, যে জীবনব্যাপী বিভিন্ন ধরনের বুদ্ধি অর্জন করা যায়। ঠিক আছে, যে ধরো তিনি যে 7টা বুদ্ধির কথা বলেছেন, হয়তো তার মধ্যেই তিনি বলতে চেয়েছেন যে এইগুলো সহজাত, এগুলো সহজাত নয়, অর্থাৎ জন্ম থেকে জাত বা জন্ম থেকে জাত নয়। এই যে বক্তব্যটা, এটা মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বক্তব্য। বলে দিতে পারে যে বুদ্ধির সম্পর্কে গার্ডেনার যে মতবাদ বা যে ধারণা দিয়েছেন, দিয়ে হয়তো অপশান দিয়ে দিল, এই অপশানগুলো। আচ্ছা, আবার কি বলেছেন তিনি, প্রত্যেকটি বুদ্ধি ব্যক্তিভেদে নির্দিষ্ট স্তর পর্যন্ত বিকশিত হয়।
ধরো তোমার একজনের ক্ষেত্রে, ধরো আমি ধরছি দেবব্রতর ক্ষেত্রে গাণিতিক বুদ্ধির বিকাশ হচ্ছে মাধ্যমিক লেভেল পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে ধরো পৌলমীর কথা বলি, পৌলমীর বিকশিত হলো সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পর্যন্ত। এবারে বয়স যদি বলি, ধরো কারো 10 বছর হচ্ছে, কারো 12 বছর, কারো 15 বছর, কারো 18 বছর, এইভাবে বলা হচ্ছে যে ব্যক্তিভেদে এটা বিভিন্ন রকম হতে পারে। ধরো সামাজিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি কারো শুরু হচ্ছে হয়তো 10 বছর বয়সে, আবার কারো শুরু হয়ে যাচ্ছে 5 বছর বয়সে, আবার বিকশিত হচ্ছে কারো 50 পর্যন্ত চলছে, কারো 40-এর পরে থেমে যাচ্ছে, পরে সে অসামাজিক হয়ে যাচ্ছে, সমাজ বিরোধী কার্যকলাপ করছে, তখন তার সামাজিক বুদ্ধি কাজ করছে না। সামাজিক বুদ্ধি কোন জিনিসটা সেটাও বলেছে, যে যেটা সে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্ষমতা অর্জন করা, বা প্রয়োজনে সমাজকে ইতিবাচকভাবে তার পরিমার্জন ঘটানো, রীতিনীতি এটা, বা সমাজকে কি বলবো, এটা বদলে দেওয়া নয়, সমাজের রূপটাকে সামান্য মডিফাই করা, সেটাও কিন্তু সামাজিক বুদ্ধি। সেটা সবার সবসময় হয় না, মানে যে ধরনের বুদ্ধি আছে সেগুলো সবার সঠিক সময়ে শুরু হয় না, এবং সঠিক সময় পর্যন্ত বা সঠিক স্তর পর্যন্ত, নির্দিষ্ট স্তর পর্যন্ত বিকশিত হয় না। তাহলে এই যে তিনটে কি বলে বক্তব্য, এইটা মাথায় রাখবে। তার সঙ্গে সঙ্গে বুদ্ধিকে সংখ্যা দ্বারা ব্যক্ত করা তিনি যে তীব্র বিরোধিতা করেছেন, এটা এখানে এই স্লাইডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, বহুমুখী বুদ্ধি তত্ত্ব, আবার কেউ কেউ বলছেন এটাকে মাল্টিপল বলছি বলে ওই জন্য বলছে একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে, কিন্তু ইংলিশ টার্মটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, মাল্টিপল। বলছেন উনি কি না, উনি বলছেন যে বুদ্ধিমত্তা একক জিনিস নয়, বুদ্ধিমত্তা একাধিক। মানে কি বলতে চেয়েছেন তিনি? অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বুদ্ধি যে আমাদের একটা বিষয়ের উপর কেন্দ্রীভূত তা নয়, একাধিক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। গাণিতিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি, সংখ্যাগত বুদ্ধি, ভাষাগত বুদ্ধি, হ্যাঁ, বিজ্ঞানসম্মত বুদ্ধি, যৌক্তিক, অবরোহী চিন্তন, আরোহী চিন্তন, অন্তর্ব্যক্তি, আন্তর্ব্যক্তি, পরপর আসছি সেগুলো, এই ধরনের একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত। এবং প্রতিটি মানুষই গতিশীল বুদ্ধিমত্তার এক অনন্য মিশ্রণ। গতিশীল টার্মটার উপর গুরুত্ব দেবে। বুদ্ধিমত্তাটা কিন্তু গতিশীল, অর্থাৎ সবসময় তার গতিশীলতা আছে। সমস্ত বুদ্ধি গতিশীল এটা বলে দিয়েছি। একাধিক বুদ্ধি শনাক্ত করা যায় এবং বর্ণনা করা যায়। দেখো, যখন আমরা সাইকোলজি সম্পর্কে এখানে একটু বলে দিই, এখান থেকে প্রশ্ন এলেও আসতে পারে সম্ভাবনা। আমরা যখন বলছি যে সাইকোলজির যে এটিমোলজি, মানে ব্যুৎপত্তিগত যে বিষয়টা আমরা যখন পড়ে এসেছি, প্রথমে আমরা কি বলছি? সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান, তারপরে বলছি মনের বিজ্ঞান, তারপরে বলছি চেতনার বিজ্ঞান, দিয়ে শেষে চলে এলো কি না, সাইকোলজিটা হচ্ছে, মনোবিজ্ঞানটা হচ্ছে আসলে আচরণের বিজ্ঞান, যেটা ম্যাকডুগাল, ওয়াটসন হচ্ছে আচরণবিদের জনক বলা হয় আমরা জানি। ম্যাকডুগাল আবার তিনি সমর্থন করেছেন, মানে ম্যাকডুগালও আচরণবাদী, ওয়াটসনও আচরণবাদী, কিন্তু দুজনের আবার বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারলে তো? সে পার্থক্যটা কি একটুখানি বলে দিই, জাস্ট মনে রাখার জন্য, বা তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। ওয়াটসন হচ্ছে আচরণবাদের জনক, কিন্তু ওনার বক্তব্য কি না, উনি মূলত ব্যাখ্যা করতে চেয়েছেন বিষয়টাকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে, স্টিমুলাস আর রেসপন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে? অর্থাৎ তিনি মানে মূলত বলতে চেয়েছেন যে মনোবিজ্ঞানটা যে আচরণের বিজ্ঞান, সেটা মূলত যান্ত্রিক। টার্মগুলো লিখে নাও। উদ্দীপক ও প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তিনি মূলত সাইকোলজিকে ব্যাখ্যা করতে চেয়েছেন, বা আচরণটা সেভাবেই হয়, এবং তিনি মূলত যান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু ম্যাকডুগাল আচরণবাদী, তিনি আবার বলেছেন যে না, যান্ত্রিক নিয়ম নয়, এখানে কি হয়, ব্যক্তির মধ্যে বা জীবের মধ্যে নিজস্ব একটা আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা আছে। সেই যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, সেখানেই বুদ্ধি কাজ করে, যেটাকে বলা হয় অন্তর্ব্যক্তি বুদ্ধি। সেটা আমরা আলোচনা করবো গার্ডেনারের ক্ষেত্রে। অন্তর্ব্যক্তি বুদ্ধি মানে নিজের আবেগকে, অনুভূতিকে নিয়ন্ত্রণ করা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, সেটার উপর তিনি জোর দিয়েছেন, আত্মনিয়ন্ত্রণের উপরে জোর দিয়েছেন। ঠিক আছে? এইটা হচ্ছে দুটো পার্থক্য। ওয়াটসন যান্ত্রিক বলেছেন, তিনি বলেছেন যে না, ওটা যান্ত্রিক নয়, ওটা একেবারেই মানবিক এবং আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। যাই হোক, বুদ্ধিকে শনাক্ত করা যায়, বর্ণনাও করা যায়। একইভাবে যখন আমাদের সাইকোলজির ধারা পরপর আমরা পড়ে আসছিলাম, কেউ বলছে আত্মার বিজ্ঞান, বলে আত্মাকে আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে, প্রত্যক্ষ করবো কিভাবে? তাহলে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা যাবে না। তারপরে আবার বলা হলো কি না, ওটা মনের বিজ্ঞান। প্রথমে স্বীকার করলেন মনোবিজ্ঞান, তারপরে আবার বলছেন আচ্ছা, মন তো মানুষের দু রকম হয়, একটা সচেতন মন হয়, কখনো অবচেতন মন হয়, তাহলে মনটাকেও তো আমরা পর্যবেক্ষণ করতে পারি না। তাহলে পর্যবেক্ষণ যদি না করতে পারি, তাহলে মানুষের আচরণ আমরা কি করে বুঝবো?
তারপরে এলো চেতনার বিজ্ঞান, বলে আচ্ছা চেতন তো আছে, কিন্তু যার অবচেতন, অচেতন বা যে মানসিকভাবে ধরো মানসিকভাবে যে কি বলবো বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, সেটা কি করে বের করা যাবে? তাহলে এটা একে চেতনার বিজ্ঞানও বলা যাবে না। তখন বলা হচ্ছে যা কিছুই মানুষের মধ্যে চলুক না কেন, ব্যক্তির মধ্যে চলুক না কেন, সেটা আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। তখনই ওয়াটসন সব থেকে বেশি গুরুত্ব দিলেন এই আচরণের বিজ্ঞান। সেই রকম আচরণটাকে আমরা শনাক্ত করতে পারি, সেটাকে বর্ণনা করতে পারি, সেটাকে প্রত্যক্ষ করতে পারি। তাহলে সেই যে আচরণ করছে তার পেছনে কাজ করছে বুদ্ধি। তাহলে সেই আচরণের মাধ্যমেই আমরা বুদ্ধিকে শনাক্তও করতে পারবো, বর্ণনাও করতে পারবো এবং তাকে ব্যাখ্যাও করতে পারবো, বিশ্লেষণও করতে পারবো। এটাই হচ্ছে এই পয়েন্টের মূল কথা। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট। বুদ্ধিমত্তার বহু গুণকে, মানে বুদ্ধিমত্তার তো একাধিক গুণ আছে, আমরা বলছি বুদ্ধিমত্তা একাধিক বলে দিয়েছি। চিনতে এবং বিকাশ করার সুযোগ প্রতিটি ব্যক্তির প্রাপ্য। অর্থাৎ কি না, তাদের এটা একটা মানে প্রাপ্য বিষয় যে সেটা সে বিকাশ করার সুযোগ। আচ্ছা, বিকাশ করার সুযোগ কার মাধ্যমে পাবে? শিক্ষার মাধ্যমে পাবে। প্রথম শিক্ষা তার পরিবেশে পাবে, পরিবারে পাবে, তারপরে পরিবেশে পাবে, যখনই পরিবেশে চলে আসবে তখন আবার বিদ্যালয় পরিবেশে চলে আসবে। এটা একটা সাধারণ কথা। আচ্ছা, বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য যে কোনো একটি বুদ্ধি ব্যবহার করা যেতে পারে। দেখো, এখানে একটু বিষয়টাকে গুরুত্ব দেবে। এই বক্তব্যগুলোকে না ঘুরিয়ে পেঁচিয়ে বলবে কোন সঠিক বিকল্পটি নির্বাচন করবে। দেখো, বুদ্ধি কোনো একক উপাদান নয়, এটা আমরা প্রথমে বলেছি। প্রত্যেকটা বুদ্ধির সঙ্গে প্রত্যেকটা বুদ্ধি কিন্তু সম্পর্কযুক্ত। তাহলে যখন আমি একটা বুদ্ধিকে কারো বুদ্ধি বাড়ানোর জন্য যখন আমি একটা বুদ্ধিকে ব্যবহার করব, ধরো ভাষাগত বুদ্ধি আমি ব্যবহার করতে চাইছি, তাহলে ভাষাগত বুদ্ধি ব্যবহার করলে কি তার সঙ্গে গাণিতিক বুদ্ধি আসবে না, নাকি স্থানিক বুদ্ধি আসবে না, নাকি অন্তর্ব্যক্তিক বুদ্ধি আসবে না, নাকি সঙ্গীতের বুদ্ধি আসবে না? সব বুদ্ধি কিন্তু চলে আসবে। আমি যদি একটা বুদ্ধিও ব্যবহার করি, সেখানে একাধিক বুদ্ধি চলে আসবে। কেমন? ব্যক্তিগত পটভূমির ঘনত্ব এবং বিচ্ছুরণ, জ্ঞান, বিশ্বাস সমস্ত বুদ্ধিমত্তার দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমার জ্ঞানের উপর নির্ভর করবে। তোমার জ্ঞান মানে কি? তুমি তো আর জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করো না। জন্মগ্রহণ করার পরে তুমি সবকিছু অবলোকন করো, দেখো, শোনো, জানো, দিয়ে একটা জ্ঞান তৈরি হয় তোমার মধ্যে। সেটা অপ্রথাগতভাবে তৈরি হয়ে যায়। প্রথাগত যেটা বিদ্যালয় শিক্ষার মাধ্যমে জ্ঞান, তা না। সেই জ্ঞানের উপর ভিত্তি করে তোমার শিক্ষা শুরু হয়। তাহলে বুদ্ধিমত্তার দক্ষতার জন্য সেই জ্ঞানটা তোমার ক্ষেত্রে জরুরি, হ্যাঁ কিনা? একটা বাচ্চা ছেলে একটা টেবিলের উপরে একটা কিছু আছে, নিতে চাইছে, নিতে পারছে না। সঙ্গে সঙ্গে কি করলো? একটা চেয়ার টেনে নিয়ে চলে গেল। টেনে নিয়ে গিয়ে কি করলো? চেয়ারের উপর দাঁড়িয়ে পড়ে জিনিসটা নিয়ে নিল। তার মানে কি? তাকে কি কেউ শিখিয়ে দিয়েছে যে চেয়ারটা টেনে নিয়ে গিয়ে ওটা নিয়ে আয় জিনিসটা? কিন্তু না, সেটা কিন্তু তার নিজের মধ্যেই তৈরি হয়ে গেছে। সেটা দেখেছে, কাউকে দেখেছে, বা কিভাবে অন্য কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সে এটাকে লিঙ্ক করেছে, মানে সমন্বয় করা, পূর্বের জ্ঞানের সঙ্গে সমন্বিত করে একটা নতুন জ্ঞানের আবার একটা নতুন জ্ঞানের উদ্ভাবন ঘটানো। ঠিক আছে, সেটা সে নিজে নিজে করতে পেরেছে। সেই জন্য এটা অবশ্যই প্রয়োজন আছে, জ্ঞান, বিশ্বাস, এই সমস্ত। পটভূমির ঘনত্ব মানে কি? এখানে পটভূমি মানে তার পরিবেশের কথা বলা। কি পরিবেশে শিক্ষার্থী গড়ে উঠছে, তার বুদ্ধি সেভাবে গড়ে উঠবে, তার জ্ঞান সেভাবে গড়ে উঠবে। এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট চলে আসি, তিনি 1983 সালের যে 7টা ধারণা দিয়েছিলেন বুদ্ধি, সেই 7টা বুদ্ধি কি কি? প্রথম বুদ্ধি হচ্ছে ভাষাগত বুদ্ধি, লিঙ্গুইস্টিক, ভাষাগত বুদ্ধি। দ্বিতীয় যৌক্তিক গাণিতিক, লজিক্যাল ম্যাথমেটিক্যাল। তৃতীয় সঙ্গীত বা ছন্দাশ্রয়ী, মিউজিক্যাল বা রিদমিক বলা হয়। শারীরিক বা দেহ সঞ্চালনগত, বডিলি বা, বানানটা কি ভুল আছে? কাইনেস্থেটিক হবে, এটা বানানটা ভুল আছে, কাইনেস্থেটিক। স্থানিক বুদ্ধি, স্পেশিয়াল। অন্তর্ব্যক্তিক, ইন্ট্রাপার্সোনাল। অন্তর্ব্যক্তি এবং আন্তর্ব্যক্তিটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? আন্তর্ব্যক্তি, ইন্টারপার্সোনাল। এবারে 1958 সালে আমি যখন বললাম শুরুতেই যে আরো 3 রকম বুদ্ধির ধারণা দিয়েছিলেন, সেগুলো কি কি? প্রাকৃতিক বুদ্ধি, আধ্যাত্মিক বুদ্ধি আর অস্তিত্ববাদী বুদ্ধি। এক্সিস্টেন্সিয়াল, ন্যাচারাল, স্পিরিচুয়াল এবং এক্সিস্টেন্সিয়াল। কোনো বস্তু, বিষয় এক্সিস্ট করছে, আমাদের চোখের সামনে আছে, বা আমরা অনুভব করতে পারি যে সেটা এক্সিস্ট করছে। বাতাস চোখে দেখতে পাও? পাও না, অনুভব করি। তাপ চোখে দেখতে পাই? পাই না। কানে শুনতে পাই? পাই না। কিন্তু আমরা ত্বকের দ্বারা অনুভব করতে পারি। তাহলে যেটা এক্সিস্ট করে সেটা হয় দেখবো, না হয় শুনবো, মোটামুটি সেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হবে, সেটা এক্সিস্ট। তো তিনি এই 3টে বুদ্ধির ধারণা দিয়েছেন। প্রথমে চলে আসি ভাষাগত বুদ্ধিতে। মাতৃভাষা এবং অন্যান্য ভাষা ব্যবহার করার ক্ষমতা ও অন্য লোকেদের বক্তব্য বোঝার ক্ষমতা বা কথা বোঝার ক্ষমতা। আমি কিন্তু একটা লাইন পড়ে শোনাচ্ছি, কেন? গুরুত্বপূর্ণ লাইন বাচ্চাদের মতো। কারণ আমি একটা জায়গায় দেখেছিলাম, টেটের কোচিং দিচ্ছিল, বইগুলোর লাইনগুলো পড়ে পড়ে শোনাচ্ছি, পিডিএফটা, বইটাকে পিডিএফ করা আছে, সেটা পড়ে পড়ে শোনাচ্ছে। মানে কি? নিশ্চয়ই গুরুত্ব আছে। সেই জন্য আমি চেষ্টা করেছি ওইভাবে
করার আর কি, সেটা অনেক কাজে দিয়েছিল আমার। আচ্ছা, মাতৃভাষা মানে কি? তোমার নিজের ভাষা। অন্যান্য ভাষা মানে কি? ধরো তুমি যে জায়গাতে আছো তোমাদের সেখানকার একটা আঞ্চলিক ভাষা আছে। যেমন গ্রামের দিকে কিরে কি করুডু কি খাউডু এরকম হয় কিনা, কিন্তু যখন তুমি মান্যচলিত বল, কিরে কি করছিস, কোথায় যাচ্ছিস, কি খাচ্ছিস, এই যে কথাগুলো, কি খেয়েছো, এই যে বিষয়গুলো, এগুলো ব্যবহার করার ক্ষমতা তার মধ্যে তৈরি হবে এবং অন্যরা কি বলছে সেটা বোঝার ক্ষমতা তৈরি হবে। যখনই তৈরি হয়ে যাবে তখন বলতে পারবো আমরা তার ভাষাগত বুদ্ধির ক্ষমতা আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবারে ভাষাগত বুদ্ধিমত্তার জন্য কিছু ব্যবহৃত মানদণ্ড আছে। কি কি? শব্দ বুঝতে পারা, ভাষার গঠন পরিবর্তন করতে পারা। ধরো তুমি একটা কথা বলছো, কথাটা কোনো কারণে ভুল বলা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কথাটাকে তুমি মডিফাই করলে, মডিফাই করে সেটাকে পজিটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করলে। লেখা, কথা বলা, গল্প বলার সহ উচ্চতর যোগাযোগ দক্ষতা, মানে ধরো কোনো একটা সাক্ষাৎকার, ফোনেই ধরো সাক্ষাৎকার, একজন কোনো টিচারের সঙ্গে কথা বলবে যে তোমার কাছে অপরিচিত, বিশেষ প্রয়োজন, সেটা উচ্চতর যোগাযোগ দক্ষতা। অবশ্যই কমিউনিকেশন, হায়ার লেভেলের কমিউনিকেশন হবে, সেখানে আলাদা ধরনের শব্দ ব্যবহার হবে, শব্দ চয়ন হবে, কথা বলার ভঙ্গি আলাদা রকম হবে। ব্যাকরণের নিয়ম জানা, সঠিকভাবে ব্যবহার করা, এটাও ভাষাগত বুদ্ধির অন্তর্গত। ব্যাকরণের থেকেই হয়তো প্রশ্ন দিয়ে দিল যে তুমি দেখলে এই শিক্ষার্থী সবকটা ব্যাকরণ সঠিকভাবে করতে পেরেছে, তাহলে ব্যাকরণের উত্তর, তাহলে তার কোন বুদ্ধি কাজ করছে, দিতেই পারে প্রশ্ন। পড়া, লেখা, কথা বলা যারা উপভোগ করে, মানে এনজয় করে, পড়াটাকে এনজয়, গল্প বই পড়তে ভালোবাসে, লিখতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, তাদেরও ভাষাগত বুদ্ধি আছে। কোন এই যে ভাষাগত বুদ্ধি মূলত কাদের মধ্যে আমরা দেখতে পাই? ইন জেনারেল সাধারণত লেখক, সাংবাদিক, কবি, নাট্যকার, রেডিও ঘোষক প্রভৃতিগণের মধ্যে এই ভাষাগত বুদ্ধি লক্ষ্য করা যায়। নেক্সট, যৌক্তিক গাণিতিক বুদ্ধি। সেটা কি না? যৌক্তিক গাণিতিক মানে কি? গণিত মানেই সেখানে চলে আসবে নিউমেরিক্যাল ডাটা। ঠিক আছে, একটা আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 নিশ্চয়ই তোমরা শুনেছো যে জাতীয় শিক্ষানীতি 2020 এসছে 29শে জুলাই, সেটা কার্যকরী হওয়া শুরু হয়ে গেছে, যার চেয়ারম্যান ছিল কে কস্তুরী রঙ্গন। যাই হোক, তো সেখানে জাতীয় শিক্ষানীতির যে মূল থিমে প্রথমেই বলা আছে যে ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, ফান্ডামেন্টাল লিটারেসি এবং নিউমারেসি, সাক্ষরতা এবং সংখ্যাগত যে বিষয়টা, নিউমেরিক যে বিষয়গুলো, ঠিক আছে, অর্থাৎ সেখানে সংখ্যাটা প্রথমে, সংখ্যাগত পরিচয় যে বিষয়টা, সেটা শিক্ষার্থীর মধ্যে অবশ্যই শুরুতে যেন তৈরি হয়। এছাড়া আর অনেকগুলো আছে, বলছে যে হেলথ অ্যান্ড ওয়েলবিং, তারপরে তোমার ইফেক্টিভ কমিউনিকেশান, তারপরে লার্নার্স ইনভলভমেন্ট, বিভিন্ন ধরনের আরও কমিউনিকেশান, এই জিনিসগুলো আছে। কিন্তু ফার্স্টটাই বলে দিয়েছিল যে ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি। তাহলে দেখো সেক্ষেত্রে কিন্তু যৌক্তিক গাণিতিক বুদ্ধি চলে আসছে, সংখ্যাগুলিকে কার্যকরভাবে ব্যবহার করবে এবং ভালোভাবে যুক্তি দেবে, এটাই হচ্ছে যৌক্তিক গাণিতিক। যুক্তি দিয়ে চিন্তা করবে, কোনো কিছু পরীক্ষা করতে পারবে, বিষয় বিশ্লেষণ করতে পারবে, প্রশ্ন করতে পারবে। শিক্ষক মহাশয় কোনো কিছু পড়াচ্ছেন, এইভাবে প্রশ্ন দিতে যে আপনি কোনো কিছু ক্লাসে পড়াচ্ছেন, পড়াতে গিয়ে দেখলেন কি যে একজন শিক্ষার্থী বারে বারে আপনাকে প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো যথাযথ যুক্তিসম্মতভাবে করছে, ঠিক আছে, তাহলে সেই শিক্ষার্থীর মধ্যে কি ধরনের বুদ্ধি কাজ করছে, তখন সেটা আমাদেরকে বলতে হবে যৌক্তিক গাণিতিক বুদ্ধি। যৌক্তিক ধাঁধা খুঁজে বের করা, বিভিন্ন আমরা ধাঁধা বলি, তার উত্তর খুঁজে বের করতে শব্দের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে, ভাষার মাধ্যমে, ছবির মাধ্যমে বিভিন্ন ধাঁধা দেওয়া হয়, সেগুলো খুঁজে বের করা। গণনা করতে পছন্দ করা, এগুলো হচ্ছে যৌক্তিক গাণিতিক। এর ব্যবহৃত প্রক্রিয়াগুলো কি কি? শ্রেণীকরণ করা, ক্লাসিফিকেশন, কোনটা বড় কোনটা ছোট, কোনটা জোড় কোনটা বিজোড়, কোনটা মৌলিক কোনটা যৌগিক, এই যে বিষয়গুলো। শ্রেণী বিভাগ করা, বিভিন্ন পার্টে ভাগ করে দেওয়া হলো, প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। প্রথম দশক মানে কি? 1 থেকে 10, দ্বিতীয় দশক মানে কি? 11 থেকে 20, এই যে শ্রেণী বিভাগ করে দেওয়া হলো, সেটা হতে পারে। আবার কি হতে পারে? অনুমান করা, কোনো কিছু একটা অনুমান করছে, ধরো কোনো একটা পরিকল্পনা আছে যে এই একটা কোনো পিকনিক হবে, পিকনিকে কি খরচ হতে পারে, এতজন ক্যান্ডিডেট আছে, কি কি লাগবে, কি খরচ হতে পারে, সেটা অনুমান করতে পারে যে এত খরচ হবে। সাধারণীকরণ, জেনারেলাইজেশন, একটা স্ট্যাটিস্টিক্যাল কোনো রেজাল্ট এসছে, সেটাকে জেনারেলাইজ করা। ধরো একটা স্কুলে 50টা ছাত্র আছে ক্লাস 10-এ, 50টা ছাত্রই প্রতিদিন উপস্থিত থাকেন, তাহলে প্রতিদিন যদি উপস্থিত না থাকে, আমি মানলাম প্রতিদিন 30 জন উপস্থিত থাকে, 30 জনের কাছ থেকে কোনো ডেটা পেল, তাদের কোনো কিছু একটা মতবাদ পেল, সেই মতবাদটাকে অবশ্যই 50 জনের উপরে সাধারণীকরণ করা যায়। সেই যে সাধারণীকরণের ক্ষমতা, হিসাব করার ক্ষমতা,
কিরকম এই ধরনের যে সকল ব্যক্তি কারা হয় না, যারা হিসাবরক্ষক হয়, অডিটর হয়, ব্যাংকার হয়, ব্যাংকার মানে ব্যাংকিং কাজ যারা করেন, বুক কিপার, ব্যবসায়ী, কম্পিউটার অ্যানালাইজার, কম্পিউটার প্রোগ্রামার, তাদের হচ্ছে যৌক্তিক গাণিতিক বুদ্ধি প্রচুর পরিমাণে কাজ করে। নেক্সট কি? সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি। আচ্ছা, আমার শব্দ শোনা যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে যায়নি তো? একটু রেসপন্স করবে। শোনা যাচ্ছে। আচ্ছা, সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধিটা কি না, চারপাশের শব্দগুলিকে আলাদা করতে সক্ষম এবং নিজের সুর তৈরি করার ক্ষমতা। দেখো, একটা গান আছে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমরা আগুন শব্দটাও জানি, পরশমণি টার্মটাও জানি, ছোঁয়ানো টার্মটাও জানি, প্রাণ টার্মটাও জানি, কিন্তু শব্দগুলোকে একসঙ্গে সুন্দরভাবে বসিয়ে তার যে সুর তৈরি করে, এটা কিন্তু সাধারণ বিষয় না। আমরা কথা বলার ক্ষেত্রে, ভাব প্রকাশের ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে যাই শব্দ ব্যবহার করি না, সেটাকে একটা সুরে বেঁধে দেওয়া যায়, সেটাকে একটা ছন্দে বেঁধে দেওয়া যায় কি যায় না? যায়। সেই বুদ্ধি যাদের আছে, তাদের কোনো বিষয় উপলব্ধি করা, কোনো কবি কিছু লিখে গেছেন, সেটা আমরা উপলব্ধি করবো যে তিনি কোন অনুভূতির পরিপ্রেক্ষিতে ওটা লিখে গেছেন, কি অনুভব করেছেন তিনি ব্যক্তিগত জীবন বা সমাজ জীবন থেকে ওনার অভিজ্ঞতা কি, সেখান থেকে প্রকৃতি থেকে ওনার অভিজ্ঞতা কি, সেটা উপলব্ধি করার ক্ষমতা যার মধ্যে থাকবে। বৈষম্য। বৈষম্যটা কি? কোনটা কবিতা, কোনটা গান, কোনটা গল্প, কোনটা উপন্যাস, এমনি কোনটা গদ্য, এই যে আলাদা আলাদাভাবে যে বুঝতে পারা, সেটা। রূপান্তর। ধরো একটা কোনো উপন্যাস আছে, সেটাকে নাট্যরূপ দিল, বা একটা উপন্যাস আছে সেটাকে কোনো একটা কাব্যনাট্যের রূপ দিল, মানে ছন্দের আকারে সেটাকে, সেই কাহিনীটাকেই রূপ দিল। তো সেটাই হচ্ছে সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি। কোনো কিছু প্রকাশ করাটা তো বারে বারে বলছি, আর বলবো না। এবারে এখানে কারা কারা থাকেন? গানের লেখক, মিউজিশিয়ান, যারা পিয়ানো বাজাচ্ছে, যারা গায়ক, যারা অভিনেতা বা অভিনেত্রী, যারা স্টুডিও ইঞ্জিনিয়ার। কেন না, যখন কোনো স্টুডিওতে কোনো কিছু রেকর্ডিং করা হচ্ছে, যখন রেকর্ডিংয়ের সময় তারও একটা নির্দিষ্ট ছন্দ আছে, তার একটা নির্দিষ্ট তাল আছে, লয় আছে, এলোথেলো করলে তো হবে না। তাদেরও সেই ক্ষেত্রে সেই বুদ্ধি কাজে লাগাতে হয়। অর্থাৎ আমি ম্যাথের টিচার মানে যে আমাদের সঙ্গীতের বুদ্ধি নেই, আমি ইঞ্জিনিয়ার মানেই যে আমার স্থানিক বুদ্ধি নেই, তা নয়। কিন্তু প্রত্যেকটা বুদ্ধির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইনস্ট্রুমেন্ট ম্যানেজার, কোন গানটার সঙ্গে কোন ইনস্ট্রুমেন্টটা বাজালে ভালো লাগবে। একটা খুব আগুনের পরশমণি একটা সুন্দর গান হচ্ছে, সেখানে টিপ 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 করে প্যাড বাজাচ্ছে, ডিজে বাজছে, তা করলে কি হবে? হবে না। সুন্দর মধুর একটা সুর থাকবে তার মধ্যে। তো এরাই হচ্ছে সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধির ক্ষমতার অধিকারী। শারীরিক বা দেহ সঞ্চালনগত কি? আর প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে, যে পয়েন্টগুলো আলোচনা করছি প্রত্যেকটা কিন্তু তার নামের মধ্যেই তার বৈশিষ্ট্য লুকিয়ে আছে। আচ্ছা, শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধিটা কি? ধারণা এবং অনুভূতি প্রকাশ করার জন্য একজনের পুরো শরীর ব্যবহার করার ক্ষমতা। শিক্ষক মহাশয় ক্লাসে পড়াচ্ছেন, একজন শিক্ষার্থী চেয়ে আছে, এমনভাবে চেয়ে আছে শিক্ষকের মহাশয়ের দিকে, শিক্ষক মহাশয় বুঝতেই পেরে যাবেন যে ওনার পড়াটা মন দিয়ে শুনছেন নাকি বা অন্য কোনো কথা চিন্তা করছে, বুঝতে পেরে যাবেন। তাহলে সেখানে এই বুদ্ধিটাই তখন কাজে লাগবে। একজন শিক্ষার্থী যখনই বুঝতে পারবে, তার বুঝতে পারা মানে কি, সেখানেও একটা বুদ্ধি কাজ করছে। কোনো বিষয় শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, সেখানেও একটা বুদ্ধি কাজ করছে, তার মাথা নাড়ার অঙ্গভঙ্গিটা সেভাবে হবে। ঠিক আছে। অভিনয়, নাচ, দুটোর কি গেস্টার পোস্টার এক? না। অভিনয়ের এক ধরনের গেস্টার পোস্টার, নাচের এক ধরনের গেস্টার। খেলাধুলা, তারও শরীরের বিভিন্ন নড়নচড়ন বা অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া আলাদা রকম। তো এইটা হচ্ছে শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধির অন্তর্গত। এটি জিনিস উৎপাদন বা রূপান্তর করার জন্য নিজের হাত ব্যবহার করার ক্ষমতা। উৎপাদনের কাজে লাগে, মানে প্রোডাক্টিভ থিং, উৎপাদনমূলক যে দ্রব্য আমরা পাই, সেক্ষেত্রে শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধির বিষয়টা কাজ করে। কোন একটা শিল্প, যখন একজন শিল্পী কোনো কিছু আঁকছেন, সেটাও কিন্তু এক ধরনের প্রোডাক্ট। কাদের জন্য? দর্শকদের জন্য। ঠিক আছে। আচ্ছা, উদাহরণ কি? মাটির ভাস্কর্য হতে পারে, মানে মাটির কোনো জিনিস হতে পারে। হাতে কলমে শিক্ষা মানে কি? যে হাতে নাতে কাজ করানো, যেটা প্র্যাকটিক্যাল, টার্মটা মনে আসছে, প্র্যাকটিক্যাল দেহ সঞ্চালনগত বুদ্ধির অন্তর্গত। এখানে কারা কারা আসবেন? এখানেও অভিনেতা আসবেন, কিন্তু ক্রীড়াবিদ আসবেন, ছুতোর, কোরিওগ্রাফার। ছুতোর মানে কে বলতো? ছুতোর কারা?
ওরা চামড়ার কাজ করে, হ্যাঁ যারা চামড়ার কাজ করে তোমার কথা না জুড়িয়ে জুড়িয়ে আসছে, বুঝতে পারছো? কি বলছো পল্লবী, কি বললে? বলছি কাঠের কাজ করে যারা। কাঠের, হ্যাঁ, কোরিওগ্রাফার যারা, মানে ওই যারা নাচের ট্রেনিং ট্রেনিং দেয়, কারিগরি, নর্তকী, নর্তকী মানে যারা, নর্তকীটা আগে অনেক আগে ব্যবহার করা হতো, যারা নাচেও মূলত তাদেরকেই বলা হতো ওই রাজ্য দরবার। কৃষক, এগুলো আমি এমনি একটা উদাহরণ দিয়ে এ করেছি আর কি। আচ্ছা, নেক্সট চলে আসি স্থানিক বুদ্ধি। স্থানিক মানে কি না, কোনো স্থান সম্পর্কে তার যে ধারণা অর্জন এবং সেই স্থান সম্পর্কে, সেই স্থানের উপর ভিত্তি করে যদি কোনো কার্য সম্পাদন হয়। মস্তিষ্কের চাক্ষুষ উদ্দীপনা, উপলব্ধিও ব্যাখ্যা করার ক্ষমতা। একটা ম্যাপ হাতে ধরিয়ে দেওয়া হলো তোমাকে, দিয়ে বললো যে তুমি এই জায়গায় পৌঁছে, তুমি ম্যাপটা দেখে নিলে একবার, দিয়ে তুমি কি করলে, রাস্তা চিনে চিনে পৌঁছে গেলে। এটাই হচ্ছে তোমার স্থানিক বুদ্ধি। তুমি দেখেছিলে পুকুরের ধারে একটা এই গাছ ছিল, অনেকদিন পরে সেটা তোমার মনে পড়লো, সেই গাছটাকে তুমি কল্পনা করলে, চিন্তা করলে যে হ্যাঁ এইভাবে এইভাবে ছিল, সেটা তো স্থানিক বুদ্ধি হয়ে গেল। সবার মধ্যেই সব বুদ্ধিগুলো থাকে, কার মধ্যে অল্প, কার মধ্যে বেশি। আচ্ছা, খুব স্বীকৃত না হলেও টার্মটা কেন ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করে দিচ্ছি। স্থানিক বুদ্ধিমত্তা শিল্প ও দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কেউ যদি কোনো স্থান প্রত্যক্ষণ ভালো করতে পারে, সেই স্থান সম্পর্কে সে যখন একটা ড্রয়িং করবে, গুরুত্বপূর্ণ স্থান প্রত্যক্ষণ করছে কলকাতার রাস্তায়, তার হাঁটা চলার ধরন আলাদা হবে, গ্রামের রাস্তায় তার হাঁটা চলার ধরন আলাদা হবে। এটা দৈনন্দিন জীবনের বিষয়। কারণ কি, সেখানে দেখছে এত জ্যাম, এত গাড়ি দৌড়াদৌড়ি করছে, একটু অসাবধান হলেই অ্যাক্সিডেন্ট। আর গ্রামে কি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, অনেক পরে পরে। তো অর্থাৎ আমাকে এইভাবে চলাফেরা করতে হবে। এই হচ্ছে স্থানিক বুদ্ধি, কিন্তু এটা অনেকে স্বীকৃত দিতে চান না। যাই হোক, ওই শিল্পের ব্যাপারটা তোমার এতে ফেলে দেয়, কি বলে, ড্রয়িং এর ব্যাপারটা ওই শারীরিক বা দেহ সঞ্চালনগতর দিকে অনেকে ওটাকে ইনক্লুড করে দেয়। আচ্ছা, এর কয়েকটা মানদণ্ড আছে। কি কি? চারপাশের জগৎকে আমরা দেখছি, উপলব্ধি করছি, ব্যাখ্যা করছি। তুমি একটা কোনো ঘটনা দেখে এসছো, সেটা তুমি ব্যাখ্যা করছো, বা একটা ক্লাস করলে, সেই ক্লাসে কি ঘটনা ঘটেছিল সেটা উপলব্ধি করলে, সেটা ব্যাখ্যা করছো অন্যজনের কাছে। শিল্পকলায় চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য বা চলচ্চিত্রে দৃষ্টি স্থানান্তর করার ক্ষমতা। স্থানিক বুদ্ধিমত্তা মানুষ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার জন্য ব্যবহার করে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্য মনে রাখার জন্য ব্যবহার করে, যেটা সে চোখের সামনে দেখছে, শুনছে, জানছে, প্রত্যক্ষ করছে। ধরো প্রতিদিন স্কুল থেকে বাড়িতে যাতায়াত করে কোনো শিক্ষার্থী, সেখানে কিন্তু তার স্থানিক বুদ্ধি কাজ করছে, এইভাবে আমাকে চলে যেতে হবে। এখানে কারা কারা এ করেন, স্থপতি, স্থাপত্য ভাস্কর্যের যারা কাজ করেন, মানচিত্রকার, জায়গা ঘুরে চলে এলো দিয়ে মানচিত্র বানাচ্ছে, ড্রাফটার, কোনো কিছু ড্রাফট বানানো, ইঞ্জিনিয়ার, প্ল্যানিং করা, ফাইন আর্টিস্ট, যারা ফাইন আর্ট পারফর্মিং এর, ফাইন আর্টসের যারা ছেলে এখন শিক্ষার্থী হয়, গ্রাফিক ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার। এটা হচ্ছে স্থানিক বুদ্ধি। কোন স্থানে, ধরো বিয়ে বাড়িতে যাচ্ছ, ফ্যাশন ডিজাইনার যে হবে সে আলাদা রকম ড্রেসের ইয়ে করবে, কারণ কি না, সে জানে যে ওই স্থানের জন্য এইটা উপযোগী হবে। এই যে কোনটা উপযোগী হবে, এইটা যে চুজ করার ক্ষমতা, চুজ করা মানে কি, স্থির করার ক্ষমতা, যেটাই ঠিক হবে, এটাই হচ্ছে ফ্যাশন ডিজাইনের কাজ। এবারে চলে আসি অন্তর্ব্যক্তি, তারপরে আছে আন্তর্ব্যক্তি। অন্তর্ব্যক্তি এবং আন্তর্ব্যক্তি, অন্তর টার্মটা মনে রাখবে, অন্তর কথাটা মানে নিজের অন্তরের কথা বলা হচ্ছে, মানে ওটা নিজের মধ্যেই চলতে থাকবে। আর আন্তর যখন চলে যাবে তখন বাইরে বেরিয়ে যাবে। অন্তর ব্যক্তিক মানে অন্তর মানে নিজের ভেতরেই চলবে, এইভাবে মনে রাখার চেষ্টা করো। স্বজ্ঞান নিজের, এবং সেই জ্ঞানের ভিত্তিতে অভিযোজিতভাবে কাজ করার ক্ষমতা। নিজের যা জ্ঞান আছে সেই জ্ঞানের উপর ভিত্তি করে নিজেই আমি কার্য সম্পাদন করব, সেটা হচ্ছে অন্তর্ব্যক্তি বুদ্ধি। তুমি নিজেকে আয়নায় দেখছো, আয়নায় দেখার পরে নিজেকে তুমি, ধরো কোথাও বিয়ে বাড়িতে যাবে, তুমি চিন্তা করলে যে আমি এইভাবে যাব, সেটা তোমার অন্তর্ব্যক্তিক বুদ্ধি। তুমি নিজের সম্পর্কে জানো, দিয়ে নিজের দুর্বলতাগুলোও জানো, যেমন একটু আগে তুমি কি বললে যে স্যার আমার এই বুদ্ধিটা নেই, অর্থাৎ কি তোমার অন্তর্ব্যক্তিক বুদ্ধি কাজ করছে, এটা স্যার আমার দুর্বলতা, স্থানিক বুদ্ধিটা আমার নেই। আবার দেখছো যে বাংলার ব্যাকরণ এলে কোনো ব্যাপার নয়, ব্যাকরণে আমি সব কটা ঠিক করবো, এটা তোমার শক্তি। আচ্ছা, নিজের মেজাজ, প্রেরণা, নিজের স্বভাব, আকাঙ্ক্ষা প্রভৃতি সম্পর্কে সচেতনতা, হঠাৎ করে মেজাজ হারানো যাবে না, এটা কিন্তু অন্তর্ব্যক্তিক বুদ্ধির মধ্যে চলে আসছে। হঠাৎ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বভাবের এ করা যাবে, যেমন আমি সবসময় কি করি, যেখানে সেখানে একটু বেশি তাড়াতাড়ি বেশি একটু মজা করি, মানে ইয়ার কি করি যাকে বলে, সেটা ঠিক নয়। হ্যাঁ, আকাঙ্ক্ষা, তুমি কোথাও একটা যাচ্ছ, কোনো কিছু আকাঙ্ক্ষা করে, সেটা যেন আবার সেই পরিস্থিতি অনুযায়ী হয় আকাঙ্ক্ষাটা। তুমি যাচ্ছ শ্রাদ্ধ বাড়িতে,
দিয়ে মনে মনে হয় যে বিশাল আইটেম হবে খাওয়া দাওয়া, তা না। তুমি মহোৎসব খেতে যাচ্ছ, মনে মনে হয় যে ও বাবা। তো সেই সকল সম্পর্কে সচেতনতাটাই হচ্ছে অন্তর্ব্যক্তি বৃদ্ধির কাজ। নিজের শৃঙ্খলা, নিজের বোধ, নিজের সম্মান করার ক্ষমতা। মূল কথা হলো ব্যক্তি নিজেকে কতটা ভালোভাবে জানে, এটাই হচ্ছে অন্তর্ব্যক্তি বুদ্ধি। উদ্যোক্তা, কোনো কিছু কাজের উদ্যোগ নেওয়ার দেখবে কিছু জন আলাদা আলাদা থাকে, তাদের অন্তর্ব্যক্তিক বুদ্ধি। প্রোগ্রাম পরিকল্পনা, কোনো কিছু একটা প্রোগ্রাম হবে পরিকল্পনা করছে। মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানের শিক্ষক, গবেষক, নিজেদের মধ্যেই নিজেরা অনুভব করে, নিজেই উপলব্ধি করে, নিজেই অ্যানালাইজ করে, নিজেই হচ্ছে তার রেজাল্ট করে। ঠিক আছে। আন্তর্ব্যক্তি কি? অন্য ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির ইচ্ছা, অনিচ্ছা, পেশনা, উদ্দেশ্য প্রভৃতি বোঝার ক্ষমতা। তাহলে অন্তর মানে সবসময় মনে রাখবে, অন্তর হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা অন্তরে, আর এটা হচ্ছে ইন্টার আন্তর, ইন্টার আন্তর, আর সেটা অন্তর মানে নিজের, আর এটা হচ্ছে অন্য ব্যক্তির সঙ্গে প্রতিক্রিয়ার বিষয়টা বোঝায়। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সুসম্পর্ক বজায় রাখে। শিক্ষক, চিকিৎসক, বিক্রয় কর্মী, সমাজবিজ্ঞানী, থেরাপিস্ট, শিক্ষক কিরকম? শিক্ষক যদি ভালো শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে, দেখবে শিক্ষার্থী তার ক্লাসে বেশি অ্যাটেন্টিভ হবে, এবং যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ে তুলনামূলকভাবে তার যে শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভালো নেই তার রেজাল্ট ভালো হবে সেই মানে বিষয়ে শিক্ষার্থীদের। চিকিৎসক, যে ডাক্তার বলার সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন লেখা শুরু করে দেবে, আর শোনার দরকার নেই, 2 মিনিটে শেষ, বেশি করতে পারে। কিন্তু যে চিকিৎসক শিক্ষা রোগীর সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে তার কথা ধৈর্যভাবে শুনবে, তার মধ্যে আন্তর্ব্যক্তিক বুদ্ধি। বিক্রয় কর্মী, কোটি বাটিয়ে বিক্রি করা, কথা বলতে বলতে বুঝে যাবে তোমার চাহিদা কি, তোমার কি, তোমার দেওয়ার পরিমাণ কি, কতটা তুমি দিতে পারবে দাও, সেই অনুযায়ী ডিল করবে। তো এইভাবে আন্তর্ব্যক্তিক বুদ্ধি। রাজনীতিবিদ, মাননীয় মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন যে 1000 টাকা জেনারেলদের দাও, 1500 টাকা 1200 টাকা করে কাস্টদের দাও, ভোট আমাদের আসছেই, কারণ পশ্চিমবঙ্গে গরিবই বেশি। একটা ফ্যামিলিতে 3 জন বউ আছে, 3000 টাকা ঢুকছে, ওই লোভ দেখাও। মানুষ ওইটাই চায়। মানুষ কি চায় তার সন্তান, এখন তুমি সাধারণ কথা বলি, যদিও আলোচনা করা ঠিক নয়, তবুও শিক্ষার দিকে নজর রেখে মানে এটা আমি বলছি তোমাদের। আমার ফ্যামিলিতে ধরো 3 জন বউ আছে, 3000 টাকা পায়, সেটা বেশি জরুরি? সেটার জন্যই ভোট দিতে ছুটবো? নাকি আমার সন্তান একটা স্কুল টিচার হবে, একটা প্রফেসর হবে, 50-60 হাজার টাকা স্যালারি পাবে, সেটা আমার কাছে কাম্য। কিন্তু তা নয়, মানুষও সেরকম গর্ধব হয়ে বসে আছে সব। আবার কেউ কেউ আছে পরিস্থিতির চাপে গিয়ে ভোট দিচ্ছে, নে লক্ষ্মী ভান্ডার নে, ভোট দে। এই হচ্ছে আন্তর্ব্যক্তিক বুদ্ধি। রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা বেশি কাজ করে। তো এই 7টা বুদ্ধির মূলত তিনি ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে গবেষণার পরে আরো 3টে বুদ্ধি চলে আসে, ওই জন্য 8, 9, 10। প্রাকৃতিক বুদ্ধি। প্রাকৃতিক বুদ্ধিটা কি? প্রকৃতির জীবিত যে সকল জিনিস আছে তাদের মধ্যে বৈষম্য করার ক্ষমতা, সেটা হচ্ছে প্রাকৃতিক বুদ্ধি। প্রকৃতিতে উদ্ভিদ কোনটা, প্রাণী কোনটা, তোমার জীব কোনটা, জড় কোনটা, কোনটা সরীসৃপ, কোনটা এই যে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের করা, বৈষম্য তৈরি করা বা শ্রেণী বিভাগ করা। প্রাকৃতিক বিশ্বের অন্যান্য বৈশিষ্ট্য, ধরো মেঘ কোনটা, শিলা কোনটা, বৈশিষ্ট্যের সংবেদনশীলতাকে চিহ্নিত করার ক্ষমতা। ঠিক আছে। প্রকৃতির জগতের সম্মুখীন হওয়ার পাশাপাশি জিনিসগুলি বোঝার, সম্পর্কিত করার, শ্রেণীবদ্ধ করার এবং ব্যাখ্যা করার ক্ষমতা। কিরকম বলি? একবারে সাধারণ, বিশাল গরম গেছে কয়েকদিন, কারণ আমরা জানি এই যা ওয়েদার গেছে নিম্নচাপ হবেই হবে, তাহলে তুমি জিনিসটাকে সম্পর্কিত করতে পারলে কিনা? বিশাল গরম গেছে, জিনিসটা বুঝলে, তোমার অভিজ্ঞতা আছে যে গরম হলেই নিম্নচাপের তৈরি হয়, তুমি বুঝলে নিম্নচাপ হবে। আবার বললে নিম্নচাপ হওয়া মানে 3-4 দিন আর সূর্য দেখতে পাবে না, জোর বৃষ্টি হবে, যা হোক একটু স্বস্তি মিলবে। তাহলে দেখো ঘটনাগুলো পরপর কিন্তু তুমি সম্পর্কিত করতে পারছো। তুমি দেখছো আকাশে একটু একটু কালো কালো মেঘ হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি হবে, এক্ষুনি বৃষ্টি হবে না, কারণ তুমি জানো প্রকৃতির এই হচ্ছে খেলা। তো এই হচ্ছে ব্যাপার। যারা উন্নত প্রাকৃতিক বুদ্ধিমত্তা প্রদর্শন করেন তাদের মধ্যে রয়েছে কৃষক, চাষবাস করে, প্রকৃতি দেখে চাষবাস করে, এই ওয়েদার ভালো নয়, তাড়াতাড়ি ধান কেটে ঘরে ঢুকে দেয়, একটু কাঁচা থাক, রাস্তায় রোদে মিলিয়ে শুকিয়ে নেবে। পশুপালন যারা করে, কি ধরনের পরিবেশে কোন ধরনের পশুপালন হবে? পাহাড়ি অঞ্চলে দেখবে মূলত ভেড়া, ছাগল প্রচুর চড়ায় ওরা, কারণ তারা জানে ওইখানে ওই পশুরই চাষাবাদ ভালো হবে। শিকারী, কোন জায়গায় কোনটা শিকার করছে, কোন জায়গায় গেলে পায়রাটা ভালো পাবো, কোন জায়গায় গেলে বকটা ভালো পাবো। উদ্যানবিদ যারা হন, কি ধরনের প্রকৃতিতে কি ধরনের বাগান সম্পন্ন হবে। আচ্ছা, উদ্ভিদবিদ, ভূতত্ত্ববিদ, এদের মধ্যে সেই প্রাকৃতিক বুদ্ধিটা অনেক এভাবে কাজ করে।
আধ্যাত্মিক বুদ্ধি, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। আধ্যাত্মিক মানে বুঝতে পারছো, সব আধ্যাত্মিক পারমার্থিক সেই সকল বিষয় আছে। যেমন আধ্যাত্মিক উপদেষ্টা, অনেকে দেখবেন এই ইউটিউব চ্যানেলে ফেলে বিভিন্ন ধরনের তত্ত্বমূলক জ্ঞান দেন, আধ্যাত্মিক পারমার্থিক যে সকল তথ্য বা উপদেশ প্রদান করে থাকে, তাদের আধ্যাত্মিক বুদ্ধি বেশি। দেখো, আধ্যাত্মিক বুদ্ধি বেশি তাই বলে ভুলভাল বলছেন তা নয়, যারা সঠিকভাবে সঠিক তথ্যটা সঠিকভাবে ব্যাখ্যা করে সঠিকভাবে পৌঁছে দিচ্ছে আমাদের কাছে। দেখবে অনেক মোটিভেটার আছেন, ইউটিউব চ্যানেল খুললে দেখতে পাবে, ওনারা বাস্তব জীবনটাকে, যে আপনি আপনার রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, ঠিক রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্যও কিছু কলা কৌশল আছে। ভুলভাবে যারা ব্যাখ্যা করেন ওদের কথা বলছি, ওনাদের কথা আমি বলছি না, যারা সঠিকভাবে ব্যাখ্যা করেন তাদের কথা বলছি। আপনি নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবেন। আপনার মন চঞ্চল, যেমন ধরো আমার মন চঞ্চল, আমি কিছুদিন ক্লাস নেওয়ারও মানসিকতা হচ্ছে না এবং সময়ও পাচ্ছি না। যেটুকু সময় পাচ্ছি সেটুকুতে মানে একটা তো প্রিপারেশন নিতে হবে তোমাদের করতে গেলে, মানসিক প্রিপারেশন, সেটাও পাচ্ছি না। ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় ফিরছি, তখন কি আর মনে হবে 7:30 থেকে আবার ক্লাসে বসি? একটা তো মানসিক শান্তি লাগবে, প্রস্তুতি লাগবে। তাহলে সেই মনটাকে কিভাবে, সেই চঞ্চলতাটাকে কিভাবে কন্ট্রোলে আনা যাবে? ঠিক আছে, এই সকল যে বিষয়গুলো। আরেকটা কি এক্সিস্টেন্সিয়াল, যেটা বলছিলাম যে অস্তিত্বগত বুদ্ধি, জীবন মৃত্যু, চূড়ান্ত বাস্তবতা কি জিনিস, সেগুলো সম্পর্কে কিউরিসিটি মানে প্রশ্ন জাগবে মনে, সেগুলো চিন্তা ভাবনা করবে, তার ক্ষমতা। জীবনটা কি, আদৌ কি অস্তিত্ব আছে, আত্মা বলে কিছু আছে, আদৌ কি কোনো শক্তি বলে কিছু আছে? এই যে মানুষের অস্তিত্ব সম্পর্কে গভীর প্রশ্ন মনের মধ্যে, আমার মনের মধ্যে যেমন একটা প্রশ্ন জাগে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মনে মনে ভাবছি, আচ্ছা হৃৎপিণ্ডটাতে তো নিজের মনে ধকধক করে চলতেই আছে, কে চালাচ্ছে তাকে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে জাগে। বুঝতে পারলাম কি বলতে চাইছি। এমন একটা যন্ত্র, দেখো মানবদেহটাও একটা যন্ত্র, তার মধ্যে কিচ্ছু নেই, সে তার অটোমেটিক পাম্প করছে, তার পাম্পের জন্যই আমাদের সারা শরীর এই যে বকবক করছি, এ করছি, সবকিছু তার জন্য। খাবার খাচ্ছি, পাকস্থলিতে যাচ্ছে, পাকস্থলিতে পাচন হয়ে ক্ষুদ্রান্তে ঢুকলো, ক্ষুদ্রান্ত থেকে যখনই ঢোকা শুরু হলো তখন থেকে পুষ্টি রস শোষণ করে নিচ্ছে, সেই রস শোষণ করে রক্তে মিশিয়ে দিচ্ছে, রক্ত সবকিছু কন্ট্রোল করে দিচ্ছে, ব্রেনও কন্ট্রোল করছে, বুদ্ধিও কন্ট্রোল করছে। মানসিকভাবে অসুস্থ, মেডিসিন দিয়ে দিল, মানসিকভাবে সুস্থ হয়ে গেল। সবকিছু যা খাচ্ছি, পুষ্টি রস টস যা আছে সব রক্তে মিশে যাচ্ছে, রক্তই করছে। আর সেই হৃৎপিণ্ড এমন একটা বস্তু, সে বেচারা ধকধক ধকধক করেই যাচ্ছে, সেও একটা সময় তার ধকধকানির ক্ষমতা কমে গেলে সেও আবার মানুষ মারা গেল। এই যে প্রশ্নগুলো জাগে, হ্যাঁ, শুধু প্রশ্ন জাগলে তো হবে না, প্রশ্নগুলোর মোকাবিলাও করতে হবে। সেটাই হচ্ছে অস্তিত্বগত বুদ্ধি। যারা বিকশিত অস্তিত্বগত বুদ্ধিমত্তা প্রদর্শন করে তাদের মধ্যে রয়েছে ধর্মতত্ত্ববিদ, দার্শনিক উপদেষ্টা। দেখো, ধর্মতত্ত্ববিদ বলতেই উল্টোপাল্টা বলবে তা নয়, ধর্মের মূল অর্থটাই হচ্ছে রীতিনীতি। আমাদের অস্তিত্বকে সঠিকভাবে টিকিয়ে রাখতে গেলে সঠিক রীতিনীতির প্রয়োজন আছে, সঠিক জীবন দর্শনের প্রয়োজন আছে। যারা দার্শনিক উপদেষ্টা তারা কি অলৌকিক কথা বলেন না, বাস্তব জীবন সম্পর্কে কথা বলেন, বাস্তব জীবন সম্পর্কে যা জ্ঞান অর্জন করেছে। অমুক দার্শনিক তুমুক দার্শনিক আমরা বলি, বাস্তব জীবন সম্পর্কে গভীর গভীর তত্ত্ব দিয়ে গেছে। কারণ কি, সেই বিষয়গুলোর অস্তিত্ব আছে, তাই না? তো এই হচ্ছে অস্তিত্বগত বুদ্ধি। এবারে মোটামুটি এই পর্যন্ত বোঝা গেছে আশা করি। অনেক ডিটেলে বলা হয়ে যাচ্ছে, এত ডিটেলে মানে ডিটেলে জানার দরকার আছে, কিন্তু পরীক্ষার জন্য যখন তোমরা দেখবে না, তোমাদেরকে শুধু নিজেকে অ্যানালাইজ করে নিতে হবে, আচ্ছা প্রাকৃতিক বুদ্ধি জিনিসটা তাহলে কি ধরনের, আচ্ছা এইভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে দু একটা একটু প্রশ্ন করি নাকি? আমি 4টে প্রশ্ন বানিয়েছি, এই বিকেলে বসে বসেই বানাচ্ছিলাম, তোমাদের করবো আমি দেখি মানে একটা বিষয়ের সঙ্গে কি হয়, কিছু প্রশ্ন জুড়ে দিলে অ্যানালাইজ করার যে সঙ্গে সঙ্গে অ্যানালাইজ করে বিষয়টা আবার একবার রিভাইজ টাইপের হয়ে যায়। দেখো প্রথম প্রশ্ন, সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? আপনার স্কুলের 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে একটি জায়গায় যেতে বললেন এবং তার হাতে একটি রাস্তার ম্যাপ দিয়ে দিলেন। পরের দিন আপনি তার কাছ থেকে জানলেন যে সে সঠিকভাবে উদ্দিষ্ট জায়গাতে পৌঁছে গেছে। এক্ষেত্রে ছাত্রীর কোন বুদ্ধির ফলপ্রসূ হয়েছে? অনেক বুদ্ধি। এটা তো ঝপ করে বলে দিলে মানে এখন সঙ্গে সঙ্গে পড়েছি বলে। এইটাই যখন পরীক্ষার সেন্টারে আসবে তখন মনে আচ্ছা একটা জায়গায় সঠিকভাবে গেছে। না, এটা আমি ঝপ করে বললাম কারণ আমি এটা আপনাকে কোশ্চেন করেছিলাম বলে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা একটা সহজ চলে গেছে। আচ্ছা নেক্সট দেখো, 5ম শ্রেণীর দুজন শিক্ষার্থীর মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছিল। একজন অপরজনকে আঘাত করলো,
অপরজন কিন্তু প্রত্যুত্তরে কোনরূপ প্রতিক্রিয়া করলো না। এক্ষেত্রে দ্বিতীয় শিক্ষার্থীর কোন বুদ্ধি সক্রিয় হয়েছে এইটা বলো এবারে। অন্তর ব্যক্তি, আন্তর ব্যক্তি, প্রাকৃতিক, স্থানিক, বল। ভেবে চিন্তে উত্তর দেবে, ভুল হোক না, ভুল হলে তো কেন ভুল হচ্ছে সেটা ব্যাখ্যা হবে, দিলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা বলো, আন্তর্ব্যক্তি একজন বললে, পরে আবার চেঞ্জ হয়ে গেল, আবার বললে অন্তর্ব্যক্তি। যে অন্তর্ব্যক্তি বলছো তার ব্যাখ্যা করো তো, কেন বললে তুমি? হ্যাঁ, ওটা মানে সে দেখলো যে তার সঙ্গে ঝগড়া হচ্ছে, সে ভাবলো যে আমি ঝগড়া করে জিনিসটা বাড়বে, যেরকম ভালোর থেকে খারাপ, খারাপের থেকে ভালো হবে না, বলছে খারাপই হবে, ওই জন্য সে নিজে চুপচাপ থেকে গেল। এই হচ্ছে ব্যাপার, মানে নিজেকে নিজেকে এ করলো আর কি। আচ্ছা, তোমার এটা ব্যাখ্যা হলো। আচ্ছা, আর কে কি বলতে চাইছো? আন্তর্ব্যক্তি কি আর কেউ বলছো, বা তোমাদের কি মনে হলো যুক্তিটা কি সঠিক? শুনতে পাচ্ছ? স্যার আপনি বলে দিন। এটা অন্তর্ব্যক্তি হবে, তার কারণ কি, সে তার নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রাখছে, পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিজে কন্ট্রোল করে রেখে দিল যাতে না ঝামেলা হয়, এটা অন্তর্ব্যক্তি হবে। অনেক সময় আন্তর্ব্যক্তিতেও হয়ে যেতে পারে, কারণ কি শুরুতেই বলা হয়েছে যে দুজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, মানে দুজনের অনুভূতির বিষয়টাও চলে আসতে পারে। আচ্ছা, এটা অন্তর্ব্যক্তি হলো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের ভুল বিকল্প নির্বাচন করতে বলা হচ্ছে। নিচের ভুল বিকল্প নির্বাচন করুন। নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে গেলে ভাষাগত বুদ্ধির প্রয়োজন। ভাষাগত বুদ্ধির সহায়তায় তথ্য সংরক্ষণ সম্ভব হয়। বিজ্ঞানসম্মত অনুসন্ধানে স্থানিক বুদ্ধি কাজ করে না। লুডো খেলার ক্ষেত্রে যুক্তি গাণিতিক বুদ্ধির প্রয়োজন। কোনটা ভুল? থার্ডটা। তিন নম্বরটা তো হবে। ভালো করে ভেবে বলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু যুক্তি যাবে যে এগুলো ঠিক কোনটি করা যাবে। ভুল, কোনটি ভুল? প্রথম থেকে কোনটা কোনটা কেটে দিচ্ছ, বাদ দাও। নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে গেলে ভাষাগত বুদ্ধির প্রয়োজন, এটা সঠিক না ভুল? প্রয়োজন, সঠিক। তাহলে 1 নম্বর বাদ চলে গেল। 2 নম্বর বলছে ভাষাগত বুদ্ধির সহায়তায় তথ্য সংরক্ষণ সম্ভব হয়, ঠিক না ভুল? হ্যাঁ, এটা তথ্য সংরক্ষণ, তার কিছু তো ভাষা ইউজ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা অনুযায়ী 1 নম্বর বাদ হয়ে গেল, 2 নম্বর বাদ হয়ে গেল। 3 নম্বর বলছে বিজ্ঞানসম্মত অনুসন্ধানে স্থানিক বুদ্ধি কাজ করে না, ঠিক না ভুল কথাটা? এবার কিরকম, কিছু কিছু বিজ্ঞানসম্মত অনুসন্ধানে স্থানিক বুদ্ধি লাগবে, এটা কাজ করে না এটা তো বলা যাবে না। এটা বিজ্ঞানসম্মত অনুসন্ধান মানে এখানে আমি বলতে চাচ্ছি সায়েন্টিফিক গবেষণার ক্ষেত্রে। স্থানিক বুদ্ধি না হলে বিজ্ঞান অনুসন্ধান করবে কি? বিজ্ঞানসম্মত অনুসন্ধানের ক্ষেত্রে মূলত যৌক্তিক গাণিতিক বুদ্ধির প্রয়োজন হয়। সায়েন্স মানেই তাকে লজিক দিয়ে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হয়, হওয়া উচিত ছিল। যদি বলতাম যে স্থানিক বুদ্ধি কাজ করে, তাহলে বলতে পারতে যে ভুল। সাধারণত কি হয়, স্থানিক বুদ্ধি মানে কি, কি বললাম, স্থানিক বুদ্ধিটা একবার দেখিয়ে দিই, দিলে জিনিসটা বুঝতে পারবে। চারপাশের জগৎকে আমরা দৃশ্যত উপলব্ধি করি এবং ব্যাখ্যা করি। শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, চলচ্চিত্রে দৃষ্টি স্থানান্তর করা হয়। স্থানিক বুদ্ধিমত্তা মানুষ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার জন্য ব্যবহার করে, প্রতিদিন স্কুল থেকে বাড়িতে আসা যাওয়া। তাহলে শৈল্পিক কাজ, দৈনন্দিন কাজ, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, এগুলো হচ্ছে স্থানিক বুদ্ধিতে কাজ করছে। এবারে যদি সূক্ষ্মভাবে আমরা বিচার করি, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ, স্থানিক বুদ্ধিও বিজ্ঞানসম্মত গবেষণা বা অনুসন্ধানে কাজ করে, কিন্তু সেটা অনেক সূক্ষ্মভাবে। সাধারণভাবে স্থানিক বুদ্ধির সম্ভাব্য কেরিয়ারগুলো কি কি, এখানে কি কোনো কোথাও লেখা আছে বৈজ্ঞানিক হচ্ছে বা হচ্ছে? দেখো, স্থপতি আছে, মানচিত্রকার আছে, এটা হবে স্থাপত্যকার হবে, ড্রাফটার হবে, ইঞ্জিনিয়ার হবে, ফাইন আর্টিস্ট হবে, গ্রাফিক ডিজাইনার হবে, ফ্যাশন ডিজাইনার হবে, এটা হচ্ছে স্থানিক বুদ্ধি। তাহলে এবারে তোমরা বলো এইটাতে যে আমি বলেছি স্থানিক বুদ্ধি কাজ করে না, তাহলে বিজ্ঞানসম্মত অনুসন্ধানে স্থানিক বুদ্ধি তো কাজই করে না, এটা তো ঠিকই বলা হচ্ছে। অতিরিক্ত একবারে যদি পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা হয়, সেটার এত গভীরে যাওয়ার দরকার নেই। এবারে 4 নম্বর অপশানে চলে আসো। তোমরা কেন 4 নম্বরটাতে আসছো আমি বুঝতে পারছি না। লুডো খেলার ক্ষেত্রে যুক্তি গাণিতিক বুদ্ধির কেন প্রয়োজন হয়, তোমরা এটা বলছো, বলো আমাকে। না, গাণিতিক বুদ্ধি প্রয়োজন, যুক্তি দরকার পড়ে না।
কোনো লজিক কাজে লাগে লুডো খেলার ক্ষেত্রে? কোনো নিউমেরিক কাজে লাগে, মানে নাম্বার সংখ্যা কাজে লাগে? ওই যোগ বিয়োগটা লাগে, কিন্তু বাকি যুক্তির প্রয়োজন হয় না। যোগ বিয়োগ মানে সেটা এমনি 1 2 3 4 করে যতটা গুটি পড়লো। লুডো খেলা, দাবা খেলা এগুলো হচ্ছে সবকিছু কিন্তু স্থানিক বুদ্ধি। কোন গুটিটা চাল দিলে, কোন স্থানে দিলে তুমি তাড়াতাড়ি জয়ী হতে পারবে, এইটা হচ্ছে লুডো খেলা, এটা হচ্ছে স্থানিক বুদ্ধি। উদাহরণটা আমি তোমাদের এই জন্য ওখানে দেওয়া নেই, দাবা খেলাটাও আছে দেখবে, এই বইটা দেখছিলাম আমি বললাম না তোমাদের, ওই দেবাশিস পালের বইতে, ওখানে দেখবে দাবা খেলাটাও বলা আছে। এটা স্থানিক বুদ্ধি, কোন গুটিটা কোন স্থানে চালবো আমি, কোন জায়গায় আমাকে চালটা চাললে আমি জয়ী হতে পারবো। বুঝতে পারলে কনফিউশনটা কোন জায়গায় তৈরি হবে? প্রশ্ন কিন্তু এই লেভেলের আসবে, কনফিউশন তৈরি করে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি মনে হয় যে এখনো কনফিউশন আছে তাহলে আমাকে বলতে পারো, আমি আবারও বলবো। না আমি আরেকবার বলবেন, আমার একটু মনে হয় গন্ডগোল হচ্ছে। আচ্ছা, আমি বলছি লুডো খেলার কথা, দাবা খেলার কথা। এখানে কি হয়, গুটি চালার ব্যাপার হয়। তাহলে ওখানে যে ঘরে যে ছক্কাটা থাকে, বোর্ডে, দাবার বোর্ড হোক বা লুডোর বোর্ড হোক, সেখানে কি হয়, ধরো তুমি, তোমার একটা গুটি আছে, অন্য গুটিটা যদি সেখানে তোমার পেছনে একটা গুটি আছে, সেই গুটিটা যদি তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে তোমার সেই গুটিটাকে কেটে দেবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে কি করতে হচ্ছে, স্থানটাকে বিবেচনা করতে হচ্ছে যে কোন ঘরে আমাকে গুটিটা চাললে আমি সঠিকভাবে এগিয়ে যেতে পারবো। একবারে সিম্পল কথা আরো বলি তোমাদের, যারা ধরো জাহাজ চালাচ্ছে, যারা ধরো প্লেন চালাচ্ছে, তাদেরও কিন্তু স্থানিক বুদ্ধি কাজ করে। কারণ কি, তাদের জানতে হবে যে আমি কোন দিকে এগোবো, কোন দিকটাতে এগোলে আমি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। লুডো কুটির খেলার ক্ষেত্রে, দাবা গুটি খেলার ক্ষেত্রেও তাই, যে আমি কোন চালটা কোন দিকে এগোলে আমি সঠিকভাবে বিজয়ী হতে পারবো। এটা হচ্ছে স্থানের স্থানগত বুদ্ধি, স্থানিক বুদ্ধি যেটাকে বলছি। ক্ষেত্রটাকে বুঝতে হবে যে আমি কিভাবে এগিয়ে যাব, বৈশিষ্ট্যটাকে বুঝতে হবে যে এই পরিস্থিতিতে আমাকে গুটিটা কোন স্থানে নিয়ে যেতে হবে, মানে কোন দিকে চালটা চালতে হবে। ক্লিয়ার? ফুটবল খেলার ক্ষেত্রে আমি বলটা কোন দিকে পাস দেবো, আমি তো সেই স্থানেই পাস দেবো যে স্থান থেকে সহজে আবার গোল করার সুযোগ পাবে অন্যজন। ক্রিকেট খেলছি, আমি কভার ড্রাইভ করব নাকি পুল করব, ফিল্ডার কোন জায়গায় আছে, স্থানটা সম্পর্কে আমাকে অ্যানালাইজ করে নিতে হবে। ক্রিকেট খেলায় কমেন্ট্রি শোনো না, ফিল্ডিং কে সাথ খেলোয়াড় কর রা হ্যায়, মানে কি, সে বুঝে গেছে বলটা আমি যদি এই দিকে মারি কোনো ফিল্ডার নেই। স্থান সম্পর্কে, স্থানটা সম্পর্কে তাকে অ্যানালাইজ করে নিতে হবে যে কোন স্থানে খেললে আমি সফল হব। এবারে বুঝতে পেরেছো না এখনো কনফিউশন তৈরি হচ্ছে স্থানিক বুদ্ধি সম্পর্কে? ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা লাস্ট প্রশ্ন। এটা হচ্ছে সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হচ্ছে। এখানে কিন্তু একটা সঠিক থাকতে পারে, একাধিক সঠিক থাকতে পারে, আমি ক্লু দিয়ে দিলাম। বুদ্ধির বহিঃপ্রকাশ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমেই সংঘটিত হয়। নেব না কেটে দেবো? যখন আমরা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করি, মানে কোনো কাজে লিপ্ত হই, তখনই বুদ্ধির প্রকাশ পায়, এই হচ্ছে মোদ্দা কথা। সঠিক এটা তো। তাহলে সবাই কি সহমত, নাকি কেউ অন্য কোনো মত দিচ্ছ? তাহলে কাটবো, না হলে রাখবো? না সঠিক, এটা ঠিক। আচ্ছা, আরোহী চুক্তি লেখা হয়ে গেছে, আরোহী যুক্তি দানে যুক্তি গাণিতিক বুদ্ধির প্রয়োজন। খুব ভালো করে কিন্তু লাইনটা পড়বে। আরোহী, আরোহী দিয়েছি মানে কি, তোমাকে আরোহী অবরোহী অ্যানালাইজ করে নিতে হবে যে কি ব্যাপারটা। আরোহী যুক্তি, এটা যুক্তি দানে হবে। তোমরা ভাবো, আমি এটাকে যুক্তি বলে লিখি, যে জ করে দিই। আরোহী যুক্তিদানে যুক্তি গাণিতিক বুদ্ধির প্রয়োজন। তৃতীয়, দেহ সঞ্চালনগত। আচ্ছা, এটা বুঝতে পারছো না, 3 নম্বরে এগিয়ে চলো। কিভাবে অপশন চুজ করতে হয়, একটা অপশন নিয়ে বসে থাকলে হবে না। দ্বিতীয়টা বুঝতে পারলাম না, 3য় নম্বরে এগিয়ে যেতে হবে। দেহ সঞ্চালনগত বুদ্ধি মানসিক ও দৈহিক সঞ্চালনের সমন্বয় সাধন করে। ঠিক না ভুল? একটা তো আমি গ্রহণ করে নিয়েছি, ঠিক আছে। 3এরটা কি করব? সবাই একমত?
না হলে রাখবো, না হলে কাটবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে 1 নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম, তাহলে 1 3 ঠিক হয়ে গেল। 4 নম্বরে চলে যাই। বুদ্ধির উপাদানগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এটা সম্পর্কে যুক্ত হবে। সম্পর্কযুক্ত তো স্যার। ভেরি গুড, তাহলে এটা ভুল। তাহলে সঠিক আমরা কি পেলাম? 1 আর 3 পেলাম। এবারে 2 নিয়ে আমাদের কনফিউশন। 2টা আমি তোমাদের ব্যাখ্যা করে দিই। দেখো, যখন তুমি কোনো গাণিতিক সমস্যা সমাধান করো, তখন তো তুমি তোমার আগে থেকে মাথায় যে নিয়মটা বা যে সূত্রটা আছে সেটা তুমি কাজে লাগাও। তাহলে সূত্রটা থেকে কাজে লাগিয়ে আমি সমাধানে যাচ্ছি। তার উল্টোটা হচ্ছে বিভিন্ন আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, আরোহিতে সূত্র গঠন করা হয় না সূত্রের ব্যবহার করা হয়? এটা বলো। আরোহিতে সূত্রের ব্যবহার হয় না অবরোহিতে সূত্রের ব্যবহার হয়? বলো। আরো সহজ করে বলছি, তোমরা বলতে দেরি করছো মানে কনফিউশন তৈরি হচ্ছে। আমরা যখন অঙ্ক সমাধান করি, আমরা উপর থেকে নিচের দিকে যাই না নিচ থেকে উপর দিকে যাই? এইটা বলো। আর সূত্র থেকে উদাহরণ। সূত্র থেকে যাই। তাহলে সূত্র তৈরি করা এবং সূত্রের ব্যবহার করা, অপিনিহিতে একটা সূত্র, আমি বাংলার ব্যাকরণের উদাহরণ দিয়ে বলি তোমাদের, অপিনিহিতে একটা সূত্র। তাহলে যদি অপিনিহিতির ব্যাখ্যা করতে বলে তখন মানে কি? তাহলে আমি সেই সমস্যাটার সমাধান করছি, সূত্রটাকে কাজে লাগাচ্ছি, অর্থাৎ অবরোহী যুক্তি। সূত্রকে কাজে লাগানো মানে অবরোহী যুক্তি, সূত্র গঠন করা মানে আরোহী যুক্তি। মাথায় রাখো। যখন আমি উদাহরণ থেকে সূত্রের দিকে যাব তখন হচ্ছে আরোহী। এবারে সূত্র থেকে যখন আমি সূত্রের ব্যবহার করে দেবো তখনই হয়ে যাবে অবরোহী। তাহলে এখানে তুমি বলো, যুক্তি গাণিতিক বুদ্ধির ক্ষেত্রে অবরোহী লাগবে নাকি আরোহী লাগবে? মানে সূত্র গঠন করা হবে না সূত্রের ব্যবহার করা হবে? সূত্রের ব্যবহার হবে না, অবরোহী হবে। অবরোহী। তাহলে অবরোহী যুক্তিদানের ক্ষেত্রে কিন্তু যুক্তি গাণিতিক বুদ্ধির প্রয়োজন, নট আরোহী। আরোহী যুক্তির ক্ষেত্রে নয়। এটা এটা মাথায় রাখবে, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে 2 নম্বরটা ভুল না ঠিক? ভুল। তাহলে আমরা এখানে কটা ঠিক পেলাম? 1 ঠিক পেলাম আর 3 ঠিক পেলাম। ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্ত মোটামুটি থাকলো। পরের ক্লাসে আমরা আলোচনা করব বুদ্ধাঙ্ক কি এবং বুদ্ধাঙ্ক কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এটা থেকে বারে বারেই প্রশ্ন আসে বুদ্ধাঙ্ক থেকে এবং তার ক্যালকুলেশান থেকে। খুবই সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ জানলেই হয়, তো সেটা নিয়ে খুবই চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং তার পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। কেমন?